হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে যারা 2026-এ এইচএস দেবে। 2026-এ যারা এইচএস দিচ্ছ তাদের জন্য ইকোনমিক্সের একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, দ্যাট ইজ কেন্দ্রীয় ব্যাংক, এই চ্যাপ্টারটা নিয়ে আজকের ভিডিওতে আমি ডিসকাস করব। তো দেখো, ব্যাংক এই সেগমেন্টটা কিন্তু ইকোনমিক্সে একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? তো সবার প্রথমত আজকে ভিডিওটাতে আমি আগেই জানাবো তোমাদেরকে যে ব্যাংক মানে ব্যাংক বলতে আমরা সাধারণত কি বুঝে থাকি। ব্যাংক বলতে আমরা এরকম কোনো একটা আর্থিক প্রতিষ্ঠানকে বুঝে থাকি যে আর্থিক প্রতিষ্ঠানে আমরা কি করি, আমরা অর্থ জমা রাখি এবং প্রয়োজনে আমরা সেই অর্থটাকে তুলে নিই, এবং যে প্রতিষ্ঠান আমাদেরকে কি করে, নানান ধরনের ঋণ দিয়ে থাকে এবং নানান অর্থনৈতিক কাজকর্ম যে প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা সম্পাদিত করতে আমাদেরকে সাহায্য করে থাকে। তো এই ব্যাংককে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করে থাকি, একটা হলো বাণিজ্যিক ব্যাংক আর একটা হলো কেন্দ্রীয় ব্যাংক। তো বাণিজ্যিক ব্যাংক বলতে আমরা সাধারণত সেই ব্যাংকগুলোকে বুঝে থাকি যে ব্যাংকগুলো আমরা জনসাধারণ, যে ব্যাংকগুলোতে আমাদের খাতা থাকে, যে ব্যাংকগুলোতে আমরা অর্থ জমা করি এবং আমরা অর্থ প্রয়োজনে সেই ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে থাকি, সেগুলো হলো বাণিজ্যিক ব্যাংক। যেমন ধরো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এলাহাবাদ ব্যাংক, এরকম এই উদাহরণগুলো হলো বাণিজ্যিক ব্যাংক। কিন্তু আজকের চ্যাপ্টারটা হলো কি, কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলতে কি বোঝাচ্ছে? কেন্দ্রীয় ব্যাংক হলো কোনো একটা দেশের ব্যাংক ব্যবস্থার শীর্ষস্থানে যে ব্যাংক বসে আছে সেটাই হলো কি কেন্দ্রীয় ব্যাংক। এবার আমরা ভারতবর্ষে থাকি, সেই কারণে আমাদেরকে জানতে হবে যে ভারতবর্ষে কেন্দ্রীয় ব্যাংক হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই কেন্দ্রীয় ব্যাংককে এক কথাতে আমরা বাণিজ্যিক ব্যাংকগুলোর পিতামাতা হিসাবে বলতে পারি, কারণ কেন্দ্রীয় ব্যাংক কী করে, এই বাণিজ্যিক ব্যাংকগুলোকে কিন্তু রক্ষণাবেক্ষণ করে থাকে। তো কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক উভয়ই তো হচ্ছে ব্যাংক, তাহলে কেন্দ্রীয় ব্যাংক আর বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্যটা কোথায়? তো আজকের প্রশ্নটার সূত্রপাত কিন্তু এখান থেকেই, যে কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য কী। চলো দেখে নিই আজকের প্রশ্নের উত্তরটা কি হতে চলেছে। তো সবার প্রথমত আমরা দেখে নেব যে কেন্দ্রীয় ব্যাংকের সাথে বাণিজ্যিক ব্যাংকের প্রধান পার্থক্য হলো, বাণিজ্যিক ব্যাংকের লক্ষ্য হলো মুনাফা অর্জন করা, আর কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত হয় জাতীয় স্বার্থে। তাহলে কি বললাম, যে বাণিজ্যিক ব্যাংকগুলো হচ্ছে এমন ব্যাংক যে ব্যাংকে জনসাধারণ কি করে, অর্থ জমা করে। এবার ধরো এ নামক একজন ব্যক্তি, তিনি কোনো একটা বাণিজ্যিক ব্যাংকে তিনি টাকা জমা করছেন, তাহলে ওই এ নামক ব্যক্তির নামে ওই বাণিজ্যিক ব্যাংকে একটা খাতা খোলা হবে এবং যেখানে তিনি টাকা জমা রাখবেন। এবার একটা জিনিস সবসময় জানবে, যে ব্যাংকের কাছে আমরা যে অর্থটা জমা করি, ব্যাংক কিন্তু সেই অর্থটা নিয়ে লকারে ভরে রেখে দেয় না। ব্যাংক সেই অর্থটাকে আবার কি করে, বিভিন্ন খাতে কিন্তু ইনভেস্ট করে এবং সেইখান থেকে ব্যাংক যে প্রফিটটা পায়, সেই প্রফিটের একটা অংশ ব্যাংক কী করে, জনসাধারণের মধ্যে আবার সেটা আমরা যে অর্থটা সঞ্চয় করেছিলাম সেখানে কিছুটা ক্রেডিট হিসাবে কিছুটা অতিরিক্ত আমাদেরকে সেখানে ইন্টারেস্ট দেয়, আর বাকিটা ব্যাংকের নিজস্ব মুনাফা হয়ে থাকে। তো এইভাবে দেখা যাচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু জনসাধারণের কাছ থেকে যে অর্থটা নিচ্ছে, সেই অর্থটাই কিন্তু জনসাধারণকে আবার পুনরায় ব্যাংক কিন্তু কী করে থাকে, ঋণ আকারে আবার পুনরায় জনসাধারণের মধ্যে কিন্তু বন্টন করে। এবং ব্যাংক যখন এই ঋণটা দেয়, সেই ঋণের সময় কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণের একটা বিরাট অংশ কিন্তু একটা কি করে, ইন্টারেস্ট হিসাবে নিয়ে থাকে। এই যে ইন্টারেস্টের টাকাটা, এটাই হলো ব্যাংকের মুনাফা। তাহলে এই জন্যই বলা হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক যেহেতু ব্যাংক ব্যবস্থার শীর্ষস্থানে বসে আছে, তাই জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে কিন্তু জনসাধারণ সরাসরি কোনো অর্থ সঞ্চয় করতে পারে না। এবং কেন্দ্রীয় ব্যাংক কী করে থাকে, দেশের সরকারকে কী করে থাকে, এই অর্থনৈতিক নানান ধরনের সিদ্ধান্ত সরকার কী নেবে, সেগুলো কিভাবে তারা পরিচালনা করবে, এই সমস্ত বিষয়, অর্থনৈতিক বিভিন্ন বিষয় পরামর্শ দিয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংক। সেই
জন্য কেন্দ্রীয় ব্যাংক যেহেতু দেশের সরকারকে সহযোগিতা করে, তাই জন্য কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কখনোই কিন্তু সর্বাধিক মুনাফা অর্জন করা নয়। কেন্দ্রীয় ব্যাংক কিন্তু জনস্বার্থমূলক কাজকর্ম করে থাকে। পরবর্তী পয়েন্টটা আমরা দেখে নিই। পরবর্তী পয়েন্টে বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক নোট ইস্যু করার ক্ষমতা রাখে, বাণিজ্যিক ব্যাংক নোট ইস্যু করার ক্ষমতা রাখে না। তাহলে কেন্দ্রীয় দেশের সরকারের যখন নতুন নোট ছাপানোর দরকার পড়ে, কেন্দ্রীয় ব্যাংক কি করে, সেই সমমানের মুদ্রা রেখে তখন কিন্তু নতুন নোট ছাপাতে পারে। কিন্তু কোনো বাণিজ্যিক ব্যাংকের কাছে কিন্তু এরকম কোনো অধিকার থাকে না যে তারা নতুন নোট ইস্যু করতে পারবে। নতুন নোট ইস্যু করার ক্ষমতা একমাত্র কেন্দ্রীয় ব্যাংকের কাছেই থাকে। নেক্সট পয়েন্টটা কি আছে, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে নিয়ন্ত্রণ করে। বাণিজ্যিক ব্যাংকের এরকম কোনো ক্ষমতা নেই। যেহেতু তোমাদেরকে বলছিলাম যে ব্যাংক ব্যবস্থার শীর্ষস্থানে বসে আছে কে, কেন্দ্রীয় ব্যাংক, আর কেন্দ্রীয় ব্যাংকের নিচে কে রয়েছে, বাণিজ্যিক ব্যাংক। তো যেহেতু কেন্দ্রীয় ব্যাংকের নিচে বাণিজ্যিক ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন আলাদা আলাদা কি রয়েছে, শাখা রয়েছে। সাপোজ ধরো SBI, PNB, ঠিক আছে, ব্যাংক অফ ইন্ডিয়া। তো এরকম ধরো কি রয়েছে, অনেকগুলো আলাদা আলাদা ছোট ছোট কি রয়েছে, বাণিজ্যিক ব্যাংক রয়েছে। তো এবার বলা হচ্ছে যেহেতু কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক ব্যবস্থার শীর্ষস্থানে বসে আছে, সেই জন্য কেন্দ্রীয় ব্যাংক কি করে থাকে, বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। মানে বাণিজ্যিক ব্যাংক কী কাজ করবে, বাণিজ্যিক ব্যাংক কতটা লোন দেবে জনসাধারণকে, কত তার রেট অফ ইন্টারেস্ট হবে, এই সমস্ত বিষয়গুলো কে দেখে থাকে, কেন্দ্রীয় ব্যাংকই কিন্তু ডিসাইড করে থাকে। কেন কি, কেন্দ্রীয় ব্যাংকের কাছে প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংককে বাধ্যতামূলকভাবে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখতে হয়। ঠিক আছে, তো এই কতটা পরিমাণ অর্থ জমা রাখবে, এটা হলো ক্যাশ রিজার্ভ রেশিও। মানে ক্যাশ কতটা প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখবে, এটাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ডিসাইড করে দেয়। এবং জনসাধারণকে যে ঋণটা দেওয়া হচ্ছে, সেই ঋণের ইন্টারেস্ট রেট কী হবে, সেটাও কিন্তু প্রত্যেকটা কেন্দ্রীয় ব্যাংকই ডিসাইড করে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু কখনোই কেন্দ্রীয় ব্যাংককে নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কী করতে পারে, বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। নেক্সট কি বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংকার হিসাবে কাজ করে। মানে ওই যে বলছিলাম যে সরকারের ব্যাংকার, মানে সরকার তার প্রয়োজনীয় যে স্বর্ণ আছে বা বৈদেশিক মুদ্রা আছে, যা কিছু, এগুলো সব কেন্দ্রীয় ব্যাংকের কাছেই কিন্তু জমা রাখে। সরকার কখনোই কোনো বাণিজ্যিক ব্যাংকের কাছে কিন্তু এগুলো জমা করতে পারে না। বাণিজ্যিক ব্যাংক কাদের হয়ে কাজ করে, বাণিজ্যিক ব্যাংক জনসাধারণের হয়ে কাজ করে, আর কেন্দ্রীয় ব্যাংক সরকারের হয়ে কাজ করে। নেক্সট পয়েন্টে কী বলছি, কেন্দ্রীয় ব্যাংক জনসাধারণের থেকে আমানত গ্রহণ করে, আর আমানত গ্রহণ করে না, আর বাণিজ্যিক ব্যাংক জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করে। মানে বলা হচ্ছে যে আমরা সাধারণ মানুষ বাণিজ্যিক ব্যাংকে গিয়ে কি করে থাকি, নিজেদের নামে যে ব্যাংকে খাতা আছে সেখানে গিয়ে আমরা অর্থ জমা করি। তার মানে কি হচ্ছে, বাণিজ্যিক ব্যাংকগুলো জনসাধারণকে আহ্বান জানাচ্ছে, জনসাধারণ সেখানে যাচ্ছে, গিয়ে সেখানে তারা অর্থ জমা করছে। কিন্তু কোনো কেন্দ্রীয় ব্যাংক কিন্তু জনসাধারণকে কখনোই অর্থ জমা করার জন্য কোনো আহ্বান জানাবে না। কেন কি, কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো সরকারকে সহযোগিতা করা, সরকারের সম্পত্তিকে সংরক্ষণ করা, আর বাণিজ্যিক ব্যাংকের কাজ হলো জনসাধারণের অর্থকে সংরক্ষণ করা, জনসাধারণের সম্পত্তিকে সুরক্ষা প্রদান করা। তো এটাই হলো কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের মধ্যে প্রধান পার্থক্য। এর পরবর্তী আমাদের জানতে হবে যে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যাবলীগুলো কী কী। তো চলো নেক্সট প্রশ্নটা দেখে নিই, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীগুলি কী কী। তো চলো দেখে নিই যে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যাবলীগুলো কী কী। তো কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হলো দেশের নোট প্রচলনের একচ্ছত্র অধিকারী। মানে সরকারের যখন নতুন নোট প্রচলন করতে হয়, নতুন নোট ছাপাতে হয়,
তখন কেন্দ্রীয় ব্যাংকের কাছেই এই ক্ষমতাটা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকই একমাত্র যে দেশে নতুন নোট প্রচলন করতে পারে। ঠিক আছে, কেন্দ্রীয় ব্যাংক সেই যে পরিমাণ নতুন নোট ছাপাতে হয় সেই পরিমাণ, তার সমপরিমাণ স্বর্ণমুদ্রা সঞ্চয় করে কি করে থাকে, নতুন নোট ছাপিয়ে থাকে। এই অধিকার কিন্তু দেশের আর কোনো অর্থনৈতিক কোনো সংস্থার কাছে কিন্তু এই ধরনের কোনো অধিকার কিন্তু নেই। পরবর্তী কাজ হলো কি, কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংকার হিসাবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংকার হিসাবে কাজ করে বলতে বোঝানো হচ্ছে যে সরকারের বিভিন্ন ধরনের অর্থনৈতিক লেনদেন, বাজেট, বিভিন্ন ধরনের অর্থনৈতিক তথ্য সংগ্রহ করা, সরকারের বিভিন্ন খাতে কিভাবে সরকার খরচ করবে, কতটা পরিমাণে করবে, এই সমস্ত কিছু কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সরকারকে সহায়তা করে থাকে। এছাড়া সরকারি যে সমস্ত গুরুত্বপূর্ণ মানে নথিপত্র যা কিছু রয়েছে বা এগুলো সবই কিন্তু কেন্দ্রীয় ব্যাংক নিজের কাছে জমা রাখে এবং সরকারকে নানানভাবে অর্থনৈতিক সুরক্ষা প্রদান করে থাকে। এবং সরকারের যখন কোনো ক্ষেত্রে অর্থের প্রয়োজন হয় তখন সরকার কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকেই সেই অর্থ সংগ্রহ করে থাকে। এর পরবর্তী বলা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যাংকার হিসাবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হলো বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যাংকার হিসাবে কাজ করা। মানে বলা হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংকগুলোর যখন অর্থের প্রয়োজন হয় তখন বাণিজ্যিক ব্যাংকগুলোকে সর্বশেষ স্তরের ঋণদাতা হিসাবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। অনেক ক্ষেত্রেই দেখা যায় বাণিজ্যিক ব্যাংকগুলোর অনেক ক্ষেত্রেই দেখা যায় তারা ব্যবসা করতে করতে হঠাৎ করে হয়তো তাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে পড়ে, সেক্ষেত্রে তাদের অর্থের প্রয়োজন হয়, তখন তারা কিন্তু সর্বশেষ কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকেই অর্থ সাহায্য পেয়ে থাকে। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক আরেকটা কাজ করে, যেটা হলো নিকাশি ঘরের কাজ করে থাকে। নিকাশি ঘরের কাজ বলতে কি বোঝায়? নিকাশি ঘরের কাজ বলতে বোঝাচ্ছে, যেমন ধরো কোনো একজন ব্যক্তির স্টেট ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, তো সেই ব্যক্তি হয়তো দেখা গেল তার ডেবিট কার্ডটা নিয়ে সে হয়তো পিএনবির কোনো একটা এটিএম থেকে গিয়ে সে নিজের ইচ্ছায় যত খুশি টাকা কিন্তু সে সেখান থেকে তুলে নিতে পারে। তো ব্যক্তির অ্যাকাউন্ট ছিল স্টেট ব্যাংকে, কিন্তু সে টাকা তুলে নিল পিএনবি ব্যাংক থেকে। তাহলে তার তো পিএনবির কাছে কোনো অ্যাকাউন্ট ছিল না বা সেখানে সে টাকা জমাও করেনি। তাহলে এইটাই হলো কি নিকাশি ঘরের কাজ করে তখন কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক তখন কি করে, ওই পিএনবির কাছে যে পিএনবি যে টাকাটা দিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের এই স্টেট ব্যাংকের কাছ থেকে, সেই টাকাটা তুলে তখন পিএনবি ব্যাংকের কাছে এই টাকাটা ফেরত দেওয়ার কাজ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। তো যেটাকেই কি বলা হচ্ছে, নিকাশি ঘরের কাজ। তো এইভাবে প্রত্যেকটা ব্যাংক, একটা ব্যাংক অপর ব্যাংকের কাছে কত পরিমাণ অর্থ পাবে এই দেনা পাওনার এই হিসাবটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক প্রতিদিন করে থাকে। এর পরবর্তী যে কাজটা করে সেটা হলো স্বর্ণভাণ্ডার এবং বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে। বারবারই বলছি, যেহেতু সরকারের নানান ধরনের অর্থনৈতিক লেনদেনের এই সমস্ত বিষয়টাই কেন্দ্রীয় ব্যাংক নিজে দেখে থাকে, সে কারণেই বলা হচ্ছে যে স্বর্ণমুদ্রার ভাণ্ডার দেশে যেটা রয়েছে এবং তার সাথে বৈদেশিক মুদ্রা, এগুলো সবই কিন্তু থাকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে। এর পরবর্তী এবং তার সাথে আরেকটা বিষয় হয় যে বৈদেশিক বিনিময়ের ক্ষেত্রে যে হচ্ছে মুদ্রার বিনিময় হার কি হবে সেটাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংকই নির্ধারণ করে থাকে। এরপরে বলছি অর্থনৈতিক সংবাদ সংগ্রহ করা। দেশে যে বছর, চলতি বছরের অর্থনৈতিক অবস্থা কেমন, বিগত বছরগুলোতে অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, আগামী বছর কি কি পদক্ষেপ নিতে হবে, সরকারকে কি কি পদক্ষেপ নিতে হবে, কিভাবে সরকারি বাজেট হবে, এই সমস্ত বিষয়গুলোর তথ্য সংগ্রহ করে একটা বুলেটিন পেশ করার দায়িত্ব থাকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে। এর পরবর্তী কাজ হলো কি ঋণ নিয়ন্ত্রণ করা। এটা কেন্দ্রীয় ব্যাংকের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ, কেন কি বাণিজ্যিক ব্যাংকগুলো জনসাধারণকে নানানভাবে ঋণ দিয়ে থাকে। এবার জনসাধারণকে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ দেয় কেন কি বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্যই থাকে অতিরিক্ত মাত্রায় মুনাফা অর্জন করা। তো সেক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো জনসাধারণকে যদি খুব সহজ পদ্ধতিতে ঋণ দেয় এবং জনসাধারণ সহজ পদ্ধতিতে ঋণ গ্রহণ করে
যদি অতিরিক্ত মাত্রায় দ্রব্য সামগ্রী ক্রয় করতে শুরু করে, সেক্ষেত্রে জিনিসপত্রের দাম খুব বেড়ে যায় এবং মুদ্রাস্ফীতির সমস্যা কিন্তু খুব বেশি মাত্রায় দেখা দিতে পারে। সেই জন্য কেন্দ্রীয় ব্যাংকগুলো কী করে, প্রয়োজনে কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপরে নানান ধরনের বিধিনিষেধ চাপিয়ে দেয়, যার মাধ্যমে কিন্তু কী হয়, বাণিজ্যিক ব্যাংকগুলো চাইলেও অতিরিক্ত মাত্রায় ঋণ দিতে পারে না। তো নানানভাবে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ওপরে এই বিধিনিষেধ চাপিয়ে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। তার মধ্যে ব্যাংক রেট হলো একটা খুব গুরুত্বপূর্ণ ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। পরিবর্তনশীল নগদ জমার অনুপাত, এটাও হলো একটা খুব গুরুত্বপূর্ণ মানে পদ্ধতি। তাছাড়াও দেখা যাচ্ছে যে খোলা বাজারে কার্যকলাপ, এই তিনটে পদ্ধতির মাধ্যমে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কী করে থাকে, বাণিজ্যিক ব্যাংকের ঋণকে নিয়ন্ত্রণ করে থাকে। তো তোমাদের এর পরবর্তী কিন্তু এই চ্যাপ্টারটাতে এই তিনটে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কেও বলা হয়েছে, তাদের গুরুত্ব এবং সীমাবদ্ধতাগুলোও রয়েছে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের বাকি পোর্শনটা পুরো পড়িয়ে দেব। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটিকে হিট করো পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা পাওয়ার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং হেল্পফুল মনে হলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকে এখানেই শেষ করছি, টাটা।